সার্চ আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। সার্চ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করে কথা বলেন ভাই। সার্চ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, ভাইয়া শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া আমি আসলে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। একটা ভালো পজিশনে আছি। তো আমার কাজ হচ্ছে মূলত আ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে আ লাইসেন্স করানো বা সরকারি আমাদের কোম্পানি যেগুলা লাইসেন্সগত ব্যাপার আছে সেগুলা তাদের সাথে ডিসকাস করে ডকুমেন্ট গুলা তাদের কাছ থেকে মানে এপ্রুভ করে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমার বস বলেন, আমি বলেন বিভিন্নভাবে সরকারি প্রতিষ্ঠানকে আমরা ঘুষ দেই বা টাকা দেই। তো আমি তো একটা চাকরি করতেছি, আমাকে সেলারি দেওয়া হচ্ছে। তো এই যে আমি ঘুষ দিচ্ছি, তো এইটা কি আমার আ নীতিগত দিক দিয়ে আমি এটা কি অনেস্ট নাকি আমি ডিসঅনেস্ট বা আমিও তাদের কাতারেই পড়তেছি? বা আমার কি মানে উচিত কি জবটা সুইচ করে অন্যখানে যাওয়া? নাকি আমি আদর্শগত দিক থেকে আমি ঠিক আছি কিনা আমি আসলেও আ ডিফাইন করতে পারতেছি না। তো আপনার মতে যদিও এটা আলোচনার বাইরে নাকি উন্মুক্ত আলোচনা আমি জানি না। কোয়েশ্চেনটা জাস্ট আপনার যদি ইচ্ছা হয় আপনার একটু মতামত দিবেন এই আরকি। আচ্ছা, এটা তো আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু না। কিন্তু আপনি যদি পারেন তাহলে আপনি সেই চাকরিটা ছেড়ে দেন। কারণ এই ধরনের চাকরি আ এটা অনৈতিক। ১ নম্বর কথা হচ্ছে অনৈতিক। কাউকে ঘুষ দেওয়ার মাধ্যমে কোনো একটা কাজ করায় নেয়া। কিন্তু বাংলাদেশে থাকলে আসলে আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করতেও পারবেন না, সেটাও সত্য। এই কারণে আমি বাংলাদেশ থেকে যেন আ আমি একটা সময় বের হয়ে যেতে পারি সেই চেষ্টা করেছিলাম। কারণ আমার একেকটা কাগজপত্র তুলতে আমাকেও বহু মানে কাঠখড় পোহাতে হয়েছে। আমি ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি জীবনে কখনো ঘুষ দিব না। এক পয়সা দুর্নীতি করব না, এক পয়সা দুর্নীতি করতেও দিব না। তখন আমি যখন বিভিন্ন ধরনের মানে সার্টিফিকেট, বিভিন্ন ধরনের কাগজপত্র, সরকারি কাগজপত্র তুলতে গেছি বিভিন্ন জায়গাতে, সেখানে আমার কাছে যখন ঘুষ চেয়েছে আমি বলেছি আমি দিব না। এই কারণে আমাকে দীর্ঘদিন ঘুরতে হইছে তাদের অফিসে। এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাইছে, সেই টেবিল থেকে সেই টেবিলে পাঠাইছে। আমার অনেক সময় নষ্ট হইছে। অনেক মানে ঝক্কি ঝামেলা পোহাইতে হইছে। বারবার একই একটা কাগজের জন্য আমার বারবার অনেকগুলো অফিসে যেতে হইছে। আমি মানে ঘাড়তারার মতো বলেছিলাম যে, "আমি ঘুষ দিমু না। তোর দিতে হইব এটা কিন্তু আমি ঘুষ দিমু না। ঘুষ ছাড়াই আমি এটা নিমু।" এইটা বলার কারণে যেই কাগজটা আমি একদিনে হয়তো বের করতে পারতাম, সেটা বের করতে আমার অনেক সময় ৬ মাস সময় লেগেছে। এই কারণে আমার আ জীবনে এটার একটা প্রভাবও পড়েছে। আমি অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক জায়গাতে আমি পিছায়ে গেছি। এই জিনিসগুলা করার কারণে আমি চেষ্টা করেছিলাম যে আমি ভেবেছিলাম যে আমি জীবনে কখনো ঘুষ দিব না এবং সেটা আমি ফলো করছি শেষ পর্যন্ত। এখন আমি ইউরোপে চলে আসছি। এখন আর আমার ঘুষ দিতে হয় না, ঘুষ নিতে হয় না। আমি খুব শান্তিতে নিজে পয়সা উপার্জন করি এবং নিজে আমি সুন্দর আরামসে সেই পয়সা খরচ করি। আমার এখন আর সেই মেন্টাল প্রেশারটা এখন আর আমার নাই যে আমার ঘুষ দিতে হবে বা ঘুষ নিতে হবে। আপনিও যদি চান তাহলে আপনি সেরকমের অন্য একটা চাকরি, যেই চাকরিটাতে এই ধরনের ব্যাপার-স্যাপার নাই, সেরকমের একটা চাকরি জোগাড় করে নিতে পারেন কিনা দেখেন। আর যদি সেটা না পারেন তাহলে তো আপাতত তো আপনার তো সারভাইভ করতে হবে। তখন আপনি সারভাইভ এর জন্য এই চাকরিটা কন্টিনিউ করতে পারেন। তবে চেষ্টা করেন যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যাওয়া যায় কিনা। তার মানে আমি নীতিগত দিক থেকে আমি আমারটা এটা আমি হনেস্ট না। আমিও ডিসহনেস্ট। এইটা কাতারেই পড়বো আমি। ব্যক্তিগতভাবে আপনি ডিসঅনেস্ট, আপনি হয়তো আপনার ব্যক্তিগত লাভের কারণে কিছু করছেন না। হয়তো আপনার কোম্পানির আপনাকে দিয়ে এটা করাচ্ছে। আপনি সেই মানে নিয়মটা ফলো করছেন। ব্যক্তিগতভাবে আপনি হয়তো এখান থেকে লাভবান হচ্ছেন না। কিন্তু তারপরেও আপনি একটা অন্যায়ের সাথে যুক্ত আছেন। যে জিনিসটা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ক্ষতি করছে। এটার জন্য আপনাকে আমি বলছি যে আপনি চেষ্টা করেন যে এটা ছেড়ে দেয়ার। আচ্ছা। বুঝতে পেরেছি। যদি আমার অপশন যদি না থাকে তাহলে আমার তো সারা জীবনে এই জবটাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ধরুন অপশন আছে যে কম টাকার সেলারি বা অর্ধেক সেলারিতে অন্য কোনো জবে যাওয়ার। সো সেক্ষেত্রে কি আমি জবটা কি আমার অর্থনৈতিক দিক থেকে আমি তো হয়ে যাবো। প্রবলেমে পড়বো। তারপরেও কি আমার উচিত হবে যে জবটা অন্য জায়গায় নীতিগত দিক থেকে এটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? সেটা ভাই আপনার ফ্যামিলির কতটুকু দরকার, আপনার কতটুকু দরকার সেগুলো অনেক কিছুর উপর নির্ভর করছে। এটা তো আপনি ভালো বুঝবেন যে আপনি এটা করবেন কি করবেন না। যেমন ধরেন আপনার ফ্যামিলিতে যদি অনেক মেম্বার থাকে এবং খরচ যদি অনেক বেশি হয়, এখন যদি আপনি অর্ধেক বেতনের চাকরিতে সুইচ করেন, সেটা তাহলে তো আপনি পোষাইতে পারবেন না। তাহলে তো আপনার পক্ষে সারভাইভ করা মুশকিল হয়ে যাবে। আপনার জীবনই তখন একটা সংকটের মধ্যে পড়ে যাবে। এই কারণে আমি বলছি যে এই মানের একটা চাকরি আপনি আগে খোঁজার চেষ্টা করেন, তারপরে সুইচটা করেন। আপাতত আ যেই কাজটা করছেন সেই কাজটা কোন রকমের চেষ্টা করেন যে অন্য কোথাও সুইচ করা যায় কিনা। যত দ্রুত সম্ভব। কিন্তু যদি সেটা না করা যায় তাহলে তো আপনার সারভাইভ করতে হবে। আপনার তো ফ্যামিলি হয়তো আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনার ফ্যামিলিতে হয়তো আপনার বাবা-মা আছে, আপনার অনেক মেম্বার আছে যারা এই টাকাটার উপর নির্ভরশীল। এখন তাদেরকে মানে আপনার মানে একটা নীতিগত সিদ্ধান্তের জন্য তারা সবাই সাফার করবে, সেটাও তো একটা অন্যায় হয়ে যাবে। এটা আপনি বুঝবেন যে কোনটাকে আপনি ব্যালেন্স করে কিভাবে এই কাজটা করবেন। জি, ধন্যবাদ আসিফ ভাই। ধন্যবাদ যুক্ত করার জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। দেখি আমরা আরেকজনকে যুক্ত করি। জামান আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, জামান আহমেদ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ আমি বাংলাদেশ থেকে বলছি।
আচ্ছা, জামান আহমেদ সাহেব আপনি কিন্তু আপনার ভিডিওটা অন করে রেখেছেন। আপনার যদি কোন ধরনের নিরাপত্তাজনিত সমস্যা থাকে তাহলে আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। আর যদি আপনি ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আর আপনার ভিডিওটা অফ করতে হবে না। ও না, ঘটনা হলো যে অন অফ আমি অতটা টেকনিক্যালি মানে স্মার্ট না আরকি। আপনি যদি ভিডিওটা অফ করতে চান তাহলে দেখেন একটা ক্যামেরার ছবি আছে এই স্ক্রিনে। ক্যামেরার মতো বা ক্যাম লেখা এরকম একটা ছবি আছে। হ্যাঁ, ওইটাতে ক্লিক করলে ক্যাম। আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে। এই তো ক্যামেরা অফ হয়ে জি, গেছে। ঠিক জি, আছে। জি। এবার বলেন আপনি। ধন্যবাদ। ধন্যবাদ। আ আমি মোটামুটি ৫৮ বছর বয়স আমার। আচ্ছা। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকেই আমার সংশয় ছিল আরকি এ বিষয়ে। তো বিভিন্ন স্ট্রাগল করতে হচ্ছে। তো এটা আমরা বাংলাদেশে আছি। ফ্যামিলি কিছুটা জানে, আত্মীয়স্বজনরা কিছুটা জানে আমার সংশয়ের ব্যাপারে। আমার এক শ্যালক আছে কানাডায়। সে জানে। সে তো যাই হোক আপনার ভিডিওগুলো ইদানিং আমি পেলাম আরকি। মাস ৩ এক হলো ভিডিওগুলো পেলাম আরকি। ভিডিওগুলো পাওয়ার পর বেশ ভালোই লাগলো। এই যে তো আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা করি নাকি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বলেন। ও আচ্ছা ওই আ নবী মোহাম্মদের মেয়ে যেটা খাতিজার মেয়ে, যেটা আলীর স্ত্রী। হ্যাঁ, হ্যাঁ ফাতিমা। উনি ওটা কি নবীর ঔরসে জন্ম হয়েছিল? এটা ভাই কেমন প্রশ্ন করলেন এটা আমি কিভাবে বলব বলেন? এটা না নবীর ঔরসে এটা পাচ্ছি না, এটা আমি পাচ্ছি না আরকি। মানে এটা আসলে অ্যা ফাতিমা কি নবী মোহাম্মদের মেয়ে না অন্য কারো? মানে খাদিজার তো আরো স্বামী ছিল। হ্যাঁ, খাদিজার আরো স্বামী ছিল কিন্তু এই যে এই সন্তানগুলা মুহাম্মদের সাথে বিয়ে হওয়ার পরে হইছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গাতে। নবী মুহাম্মদ পরবর্তী সময়ে অনেকগুলা বিয়ে করছে এবং অনেকগুলা দাসী রাখছে। একজনেরও কোনো সন্তানাদি হয় নাই। এ থেকে বোঝা যায় যে নবী মুহাম্মদের হয়তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটাই ছিল না। এই পরবর্তী সময়ে খাদিজা মারা যাওয়ার পরে শুধুমাত্র একজন দাসীর গর্ভে একটা ছেলে সন্তান জন্মাইছিল। সেই দাসীটার মারিয়া নাম হচ্ছে কিপ্তিয়ার। মারিয়া কিপ্তিয়া এবং সেই হ্যাঁ, সন্তানটার নাম ইব্রাহিম নাম। হচ্ছে ইব্রাহিম। এই হ্যাঁ, হ্যাঁ। সন্তানটা জন্মেছিল। এই সন্তানটাকে নিয়েও আবার একটা সন্দেহ ছিল। কারণ আয়েশা যখন এই সন্তানটাকে দেখছিল, দেখার পরে বলেছিল যে, এই বাচ্চার চেহারার সাথে তো নবী মুহাম্মদের চেহারার কোনো মিল নাই। এটা কোত্থেকে আনছে? এটা কি? এটা কিছু হইল? এরকমের একটা অবিশ্বাসের মতো একটা কথা বলছিল যে, এইটা তো মেলে না। চেহারা তো কিছুই মেলে না নবীর সাথে। এবং জি, একই জি। সাথে নবী মুহাম্মদ কে একজন লোক এসে বলছিল যে, মারিয়া কিপ্তিয়ার সাথে আরেকজন লোকের যৌন সম্পর্ক আছে। এই কথা শোনার পরে নবী মুহাম্মদ এত ক্ষিপ্ত হয়ে গেছিল যে, আলীকে সে তরবারি নিয়ে পাঠাইছিল সেই ব্যক্তিকে খুন করে ফেলার জন্য। এটাও জি। হাদিসের ভিতরে আছে। এখান থেকে বোঝা যায় যে নবী মুহাম্মদের নিজেরও সন্দেহ ছিল যে মারিয়া কিপ্তিয়ার সাথে অন্য কারো মানে যৌন সম্পর্ক আছে নাকি নাই। দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে আর কারোর আ ঘটনা চলতেছে কিনা সেটা নিয়ে নবী মুহাম্মদের সন্দেহ ছিল। কারণ এটা সন্দেহটা না থাকলে সে ইসলামী বিধান অনুসারে ৪ জন পুরুষ সাক্ষীকে ডাকত যে ৪ জন পুরুষ সাক্ষী আসতে হবে। তারপর তারা মানে সাক্ষ্য দিতে হবে। এরপরে বিচার-আচার হবে। কিন্তু নবী মোহাম্মদ এই ক্ষেত্রে কোন বিচার-আচারের তোয়াক্কা না করেই আলীকে একটা তরবারি দিয়ে পাঠাইছিল, "যাও তুমি গর্দান নিয়ে আসো। ওই যেই লোকের সাথে মানে গুজব উঠছে সেই লোকের গর্দানটা নিয়ে আসো।" এই কথাটা বলছিল। এটাও হাদিসের ভিতরে আছে। আমি চাইলে আপনাকে হাদিসগুলা বের করে দেখাতে পারি। আপাতত শুধু জাস্ট জিনিসটা বলে যাই। তো জি, জি। এখান থেকে বোঝা যায় যে নবী মোহাম্মদ নিজেও সন্দেহমুক্ত ছিল না যে ওইটা মারিয়া কিপ্তের সম্পর্কে নিজেও সন্দেহমুক্ত ছিল না এবং নিজেও ওই বাচ্চাটা যে তারই এটা নিয়েও সে সন্দেহমুক্ত ছিল না। তার মানে হুম, খাদিজার পরে তার আর কোন বাচ্চা-কাচ্চাই হয় নাই আসলে। যদি বাচ্চা-কাচ্চা না হয়ে থাকে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে নবী মোহাম্মদের এই যে সন্তান জন্ম দেওয়ার যে অক্ষমতা, এই এতগুলা বিবি ছিল, এতগুলা দাসী ছিল, একটারও হবে না? এটা কেমন কথা? একটারও বাচ্চা-কাচ্চা হবে না এটা কেমন কথা? এইখান হুম, থেকে বোঝা যায় যে হয়তো নবী মোহাম্মদের আগে হয়তো সেই ক্ষমতাটা ছিল, পরে সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। অথবা এমনও হতে পারে যে নবী মোহাম্মদের কখনো এই ক্ষমতাটা ছিলই না। খাদিজা হয়তো সেই সময় সম্ভ্রান্ত মহিলা ছিল। সেই সময় ধনী মহিলা ছিল। সে হয়তো মানে একটা এই যে আমাদের দেশে এখন দেখবেন আপনি যে সুগার মামি নামে একটা কথা আছে। হ্যাঁ? সুগার মামি হয়। জি, অনেক জি। যারা হচ্ছে ধনী সুগার তারা একটু ড্যাডি কম মতো আরকি। সুগার ড্যাডি, সুগার মামি এরকম হয়। তারা হুম, ওই যে হুম, গরিব যারা অনেক ধনী মহিলা তারা গরিব-টরিব ছেলে ধরে এনে বাসায় রাখে। বাসায় মানে হুম, ঘর জামাই রাখে। তুই ঘরে থাক হুম, এবং সেই মহিলারা আবার অন্য পুরুষদের সাথেও তাদের সম্পর্ক থাকে এবং বাসায় ওই যে ওইটারে রাখে হচ্ছে গিয়ে ঘরে কাজ কারবার করার জন্য এবং মানে তাকে একটু মাঝে একটু দেওয়ার জন্য মানে শান্তি দেওয়ার জন্য। তো এইভাবে এরকমও হতে পারে খাদিজা তাকে সুগার ড্যাডি হিসেবে, সুগার মামি হিসেবে তাকে ঘরে রাখছিল। বাচ্চা কম বয়সী ছেলে, মানে তরুণ ছেলে। এইভাবে এবং টাকা-পয়সা দিয়ে রাখছিল। এটাও হতে পারে। ভাই এটা তো আমরা আসলে এক্সাক্টলি কি ঘটেছিল সেটা তো বলতে পারব না। আমরা জাস্ট কারণ ইসলামের যে হিস্ট্রি সেই হিস্ট্রি থেকে আমরা জাস্ট আইডিয়া করতে পারি যে এগুলো হয়ে থাকতে পারে। কিন্তু এক্সাক্টলি কি ঘটেছিল সেটা বলতে পারব না ভাই। ও আচ্ছা, আচ্ছা। মানে প্রশ্নের উত্তরটা মানে আপনাদেরও অতটা জানা নাই আরকি। মানে সঠিক হাদিসটাও পাওয়া যাচ্ছে না। যে আসলে ওই ফাতেমা নবী মোহাম্মদের প্রকৃত মেয়ে কিনা বা খাদিজার আমরা সন্দেহ করতেছি তার আগের। মানে এটা বলতে গিয়ে আমাকে এক মুমিন বলছে যে, "না উনার মেয়ে না। এটা সম্ভবত" এক মুমিনই বলছে আমাকে। যে সম্ভবত এটা তার খাদিজার আগের পক্ষের মেয়ে।
এটা আমাকে দলিল দেখাতে পারেনি। কিন্তু আমাকে বলেছে সম্ভবত। এটুকু আরকি। এটুকু আচ্ছা। জানার ছিল। আমার প্রশ্নটা অনেকদিন ধরে করতে চাচ্ছি। আর আমি আসলে যুক্ত হতে আচ্ছা, কিভাবে হয় আপনার আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইসলামের কোনো একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হই তাহলে সেই জিনিসটা নিয়ে আমরা বিশেষত আলোচনা করি। মানে হালকা পাতলা কিছু আভাস ইঙ্গিত পেলেই আমরা একটা ডিসিশন এ যাই না। আমরা একদম এক্সাক্টলি লেখা আছে সেই প্রমাণ, সেই হাদিস বা কোরআনের আয়াত বা তাফসির শুধুমাত্র সেগুলা থাকলেই আমরা বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু আমরা যখন জি, নিশ্চিতভাবে বলতে পারি না তখন আমরা সেই বিষয় নিয়ে সাধারণত তেমন একটা আলোচনা করি না। অথবা আমরা জি। বলি যে, "এইটার বিষয় ভাই আমরা জানি না।" এইটা আমাদের মানে একটা পদ্ধতি, আমাদের একটা সিস্টেম, যেই সিস্টেমে আমরা এটা আমাদের কাজগুলা করি। যেটা জানা নাই সেটা তো সীমাবদ্ধ থাকবেই একটা সেটা ঠিক আছে। আ আমি ব্যক্তিগতভাবে মানে অবিশ্বাসী অনেকদিন থেকেই। কিন্তু আমি সমাজে চলাফেরা খুব করতে পারি না। আমার খুব একটা ক্লোজ বন্ধু কয়েকদিন আগে আমার সাথে ডিটাচ হয়ে গেছে। মানে সে আমাকে আর ফোন দেয় না, আমার সাথে কথা বলে না, মানে এরকম হয়ে গেছে। মানে তাকে আমি মানে বিশ্বাস করে বলেছিলাম যে আসলে আমার সংশয় আছে এতে। আমি আমার এই আমার আমার যে আমার তো 58 অলরেডি হয়ে গেছে আমি। আর কয় বছর লিড করব দেশে। তো আমার মৃত্যুর পরেই আমার ডেড বডি আমি উইল করে দিব। খুবই চমৎকার, খুবই অসাধারণ ব্যাপার। আপনি যদি আপনার বডি হুম, ডোনেট করেন, অর্গান ডোনেট করেন, করে যান তাহলে জি, সেটা খুবই অসাধারণ একটা ব্যাপার হবে। আমিও করেছি বহু বছর আগে এবং হুম, আমরা সবসময় এই জিনিসটা মানে প্রচার করি এবং মানুষকে উৎসাহিত করার চেষ্টা করি যে আপনারা অর্গান হুম, ডোনেট করে যান। মৃত্যুর আগে আপনারা হুম, একটা রেজিস্ট্রেশন করে যান যে আপনার অর্গানগুলাকে ডোনেট করে দেয়া হবে। খুবই অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন জামান ভাই। আপনাকে আমার হুম। শ্রদ্ধা এবং আপনার জন্য শুভকামনা। আর তো এটাও খুবই স্বাভাবিক যে আপনার যে বন্ধুরা তারা আস্তে, আস্তে আপনার কাছ থেকে সরে যাবে। আমার জীবনে এই ঘটনা অনেকবার ঘটেছে যে আমার অত্যন্ত জি, ঘনিষ্ঠ অনেক বন্ধু যারা এই ধর্মের বিষয়ে আমার অবস্থানের কারণে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এমনকি আমার নিজের পরিবারের মধ্যেও এই ঘটনা আছে অনেকগুলা। যে কয়েকটা হুম, আছে যে আমার পরিবারের সদস্য তারা পর্যন্ত এখন আর আমার সাথে সম্পর্ক রাখে না। কিন্তু আমি তাতে মন হুম, খারাপও করি না এবং তাদের মতো তাদেরকে আমি থাকতে দেই। আমার মতো আমি থাকি। জামান ভাই হুম। আপনার সাথে কথা বলে আমার তো খুবই ভালো লাগছে। আপনার কি আর কিছু বলবেন? জি না ভাই আপনাকে পাশে পেয়েছি। আমি এতদিন মানে মানে আমি নিঃসঙ্গ ছিলাম। কাউকে কাছে পাইনি। কিছু ছিল আগে হুমায়ুন আজাদ ছিল আমাদের গুরু। হুম? মানে তার লেখা পড়ে উজ্জীবিত হতাম। তারপরে আরো অনেকেই আছে কি বলে ওই মাতব্বর সাহেব, মাতব্বর আলী। হ্যাঁ? আরজ আলী মাতুব্বর। আরজ আলী মাতব্বর উনার বই পড়ে উজ্জীবিত হতাম। তারপরে অভিজিৎ রায়ের সেই হত্যাকাণ্ড মানে আমাকে শিহরিত করেছিল। আর আপনাকে যে স্টেপিং করেছিল এটা আমার জানা ছিল না। মানে আমি পেপারে দেখেছি। আপনি সেই লোক এটা উম আমি তো গ্রামে থাকি। সেই সুবাদে হয়তো আমি এটা পাইনি আরকি। তো যাই হোক মানে আপনার মানে ঘটনা হলো যে আমরা তো সংখ্যালঘু, বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। আ আমি 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 অন্তত আমি নিজেকে সংখ্যালঘু ভাবি আরকি। আর সংখ্যালঘুরা মানে তো অত্যাচারিত সব জায়গায় হয়, সব দেশেই হয়। সব দেশেই হয়। হুম? অ্যা সেই জায়গা থেকে আমি খুব লোনলি ফিল করি। আর চেষ্টা করছি কিছুদিন থেকে আপনার সাথে যুক্ত হওয়ার। আমার টেকনিক্যাল সাপোর্ট গুলো জানা ছিল না। আজকে হঠাৎ করে নাড়তেই হয়ে গেল। হ্যাঁ? মোবাইলে। খুবই ভালো করতে পেরেছেন আপনি, যুক্ত হতে পেরেছেন। এজন্য আপনাকে হ্যাঁ, অভিনন্দন যে আপনি যুক্ত হতে পেরেছেন। আপনি আবারও হ্যাঁ। যুক্ত হবেন আমাদের সাথে মাঝে যুক্ত হয়ে কথা বলতে পারেন আ এবং আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মে আপনি মাঝে যেতে পারেন এবং আপনার যে চিন্তা, এই জি, চিন্তাগুলো আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন। কারণ জি। আমরা এমনিতেই সংখ্যালঘু এবং আমাদের আসলে অনেক মানুষের প্রয়োজন যারা প্রয়োজন। আ তবে অবশ্যই আমরা সবসময় যেটা বলি যে আপনার নিজের পরিচয়টা গোপন করে আসবেন। ভুল একটা ছদ্মনাম দিয়ে আসবেন এবং জি। আপনার ভিডিও অন করবেন না। যখন কারো জি। সাথে আলোচনা করবেন তখন আপনার পরিচয় যেন প্রকাশ না পায় সেই চেষ্টাটাই হুম, করবেন। যেন জি, আপনাকে কেউ ট্র্যাক করতে না পারে। এই জিনিসটা জি, আমরা বারবার বলে দেই আমাদের সবাইকে। কিন্তু তারপরেও কেউ একটু বোকার মতো নিজের মানে পরিচয় দিয়ে ফেলে। এই কারণে আমরা সবসময় সাবধান করি আপনাদেরকে। এটা তা এই সাবধানতাটা অবলম্বন করে আপনি যুক্ত হবেন আমাদের লাইভে। অন্যান্য সত্যের সন্ধানী লাইভ আছে, আমাদের সংশয় ডেইলি লাইভ শো আছে। আরো কয়েকটা প্ল্যাটফর্ম আমাদের আছে। মুক্ত বিহঙ্গ আছে। সেই লাইভ গুলাতে আপনি যুক্ত হয়ে আপনার আইডিয়া গুলা শেয়ার করতে পারেন। আপনি কথা বলতে পারেন। আমরা চাই মানুষ যেন কথা বলুক, মানুষ যেন নিজের যুক্তি উপস্থাপন করুক। মন খুলে, প্রাণ খুলে যেন কথা বলুক। এটা আমরা প্রমোট করি। হ্যাঁ, জামান ভাই আর কি জি, কিছু জি। বলবেন আপনি? না আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে আমি জামান আহমেদ নামটা দিয়ে প্রবেশ করেছি আপনার ইয়েতে ঢুকেছি। তো এটা কি আমি পরবর্তীতে চেঞ্জ করে দিব নাকি? হ্যাঁ, পরে যখন যুক্ত হবেন অবশ্যই নামটা চেঞ্জ করে একটা ছদ্মনাম রাখবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। তাহলে ভালো থাকেন। ধন্যবাদ আপনার আপনাকে। জন্য শুভকামনা। ঠিক শুভকামনা আছে। আপনার জন্য। ঠিক আছে। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের